সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। কেমন আছেন? হ্যাঁ, ভালো, আপনাকে ধন্যবাদ। নুরুল হক নূর 2015 সালের পর থেকেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার আগে এবং পরে রাজপথের একজন লড়াকু সৈনিক হিসাবে চেনে। আজকে নুরুল হক নূর ক্ষমতায় আছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছে। দুটোর পার্থক্য কেমন? পার্থক্য করতে গেলে যে সময় রাজপথে ছিলাম, রাজপথে বলতে গেলে দীর্ঘদিন একটা স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রদের দাবি থেকে শুরু করে সাধারণ মানুষের, জনগণের গণতান্ত্রিক অধিকার, স্বাভাবিকভাবে যারা সরকারে ছিল তাদের পতন থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য কথা বলেছি। অনেক ক্ষেত্রে বলতে গেলে তখন তো কথা বলেছি, দায়বদ্ধতা খুব বেশি ছিল না যে এগুলো আমাকেই বাস্তবায়ন করতে হবে। আমরা লড়াই করেছি যে লড়াইয়ের পরে যারা দায়িত্ব পাবে তারা পরিবর্তন করবে। সুতরাং আমাদের দরকার ছিল সেই ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো। কিন্তু তারপরে এই সংস্কারগুলো কিংবা এটার বাস্তবায়নেও যে আমাদেরকে দায়িত্বে আসতে হবে, এটা হয়তো অত মাথায় ছিল না। কারণ ওই সময় তো বলা, যেটা বলে যে বলা সহজ করা কঠিন। তো এখন যখন করার দায়িত্বে আছি, এখন বড় ধরনের একটা চাপ বোধ করতেছি। তখন অনেক সমালোচনা করাটা অনেক সহজ, এটা মনে হয় এখন মাঝে সমালোচনা, পলিসি দেওয়াটা সত্যিকার অর্থে বিরোধী দলে থাকলে বা সরকার বাইরে থেকে একটু সহজ হয়, কিন্তু গভর্নমেন্টের মধ্যে ঢুকলে বাস্তবায়নের প্রক্রিয়াটা বোঝা যায়। যেমনটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ নজরুল স্যারের বিষয়ে দেখেছি। উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন যে সরকারের কোনো দায়িত্ব পেলে আমি সারাদিন কাজ করতাম, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে দেখা গেছে যে তিনি সরকারে ঢোকার আগে যতটা পপুলার ছিলেন, সরকারে ঢোকার পরে ঠিক ততটা আনপপুলার হয়েছেন। কারণ এই যে মানুষের প্রত্যাশার পারদ পূরণ করতে না পারাটা, প্রত্যাশার প্রাপ্তির মধ্যে মেলানোটা খুব কঠিন মনে হয় এখন। একটা হচ্ছে ধরেন আমাদের তো অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কাজের ক্ষেত্রে। দ্বিতীয়ত আমাদের দেশের মানুষের চাওয়া, কিন্তু অনেক মানুষ বাস্তবতাটা ফিল করে না। যে মনে করে আমরা এই জায়গায় আছি, থাকলে অনেক কিছু করতে পারি এবং করব না কেন, এটা করা উচিত, বলে দিলে সবকিছু হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। এবং আরেকটা বিষয় যেটা আমাদের দেশের একটা, আমার মনে হয় যে এটা একটা ট্র্যাডিশনেরই অংশ হয়ে গেছে। তদবির, সুপারিশ, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে তাদের একটা প্রত্যাশা যে তাদেরকে একটু সাপোর্ট করা। কিন্তু আমরা আসলে একটা সিস্টেম বিল্ড আপ করতে, একটা ফেয়ার সিস্টেম, একটা জবাবদিহিতার কথা বলে আসছি বা এনশিওর করতে চাই। কিন্তু এখন যদি আমি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকি, তখন তো নিজেকে আসলে একটা অপরাধী মনে হয়। মানুষ যখন এখন বিভিন্ন তদবির নিয়ে আসে, যখন এটি চাপ অনুভব হয় না যে আসলে এটা করতে পারছি কিনা তা বুঝতে পারছি না, অথবা করতেই হয় তাদের চাপে, মানুষ মন খারাপ করে। আপনার ধরেন একজন প্রাইমারি শিক্ষক, একটা সঙ্গত কারণেই, মানবিক হোক, যৌক্তিক হোক কারণে তার একটা বদলি প্রয়োজন। এখন সে আসছে তার এলাকার এমপির কাছে সুপারিশ করতে। এটা যদি না করি তাহলে তো সে গ্রামে বলবে যে না, এমপির কাছে সে তো আমাদের সুপারিশ করে নাই। এখন যে এই নির্বাচনে ভোট দিতে সামনে তো এটা বলবে না, তার কাছে কিছু করে নাই। এখন এটা আমরা করতে চাই না, এটা স্বাভাবিক প্রক্রিয়া হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে। যেইটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত মনে হয় সেই বিষয়টা তো আমাকে দেখতে হবে। আর যেটা অনৈতিক মনে হচ্ছে সেটা আমি কখনোই সুপারিশ করি না এবং সেটা করব না। তাতে আমার পপুলারিটি লস্ট হোক কিংবা জনসমর্থন তলানিতে যাক, মানুষ খারাপ ভাবুক, সেটা নিয়ে আমি কেয়ার করি না। আপনার যে বয়স হয়েছে রাজনৈতিক ক্যারিয়ারে, কখনো ভেবেছিলেন যে একদিন মন্ত্রী হয়ে যাবেন? না, ওইরকম আসলে মাথায় ছিল না। তবে রাজনীতির সাথে যুক্ত হবো এটা একটা আগ্রহ ছিল, প্ল্যানটা ছিল। প্রথমত ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি ডাক্তার হব, ডাক্তার হয়ে সুবিধাবঞ্চিত এলাকার মানুষের সেবা করব। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে স্বপ্ন দেখেছি বিসিএস দিয়ে আমলা হব, তারপরে রাজনীতিতে যুক্ত হব, হয়তো একটা মিডিয়াম সারির নেতা হওয়া বা একটু কানেক্টেড থাকা। কিন্তু সেখান থেকে মন্ত্রী হওয়া কিংবা এত অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ জায়গায় আসা, দায়িত্বের জায়গায় আসা, এটা হয়তো কখনো প্ল্যান পরিকল্পনা ছিল। কোটা আন্দোলন আপনি শুরু করেছেন, সেই কোটাতেই শেখ হাসিনার পতন, দুদিন আগে হোক পরে হোক, এখন ভাবতে কেমন লাগে? একটা আনন্দ, স্বস্তি এবং গর্বের জায়গা। একটা ইতিহাস তৈরি করতে পেরেছি, ইতিহাসের পাঠ হতে পেরেছি। একেবারে জঘন্য স্বৈর শাসক যে বাংলাদেশের একেবারে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে সামাজিক ব্যবস্থায় মানুষের নৈতিক মূল্যবোধকেও বলা চলে ধূলিসাৎ করেছে। সো সেটার পতন ঘটাতে পেরেছি। এবং পতন ঘটানো নয় শুধুমাত্র, পতন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনে নীতি নির্ধারণী পর্যায় থেকে
কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। এই 8-10 বছরে আমরা যেটা স্বপ্ন দেখেছি, যেটা বলেছি, সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। আমরা বলেছি বাংলাদেশে স্বৈর শাসন এবং কর্তৃত্ববাদ ঠেকাতে 2 মেয়াদের বেশি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা যাবে না। এখন সেটা সব দল ঐক্যমত হয়ে বাস্তবায়ন করছে। আমরা বলছিলাম বাংলাদেশের সাংবিধানিক স্বৈরতন্ত্র ঠেকানোর জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার, সংসদ সদস্যদের ফ্রিডম নিশ্চিত করার জন্য আপনার 70 নম্বর অনুচ্ছেদের সংশোধন দরকার, বিচার বিভাগের স্বাধীনতা দরকার, একটা মুক্ত স্বাধীন গণমাধ্যম দরকার। এইগুলো এখন কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সো নিশ্চয়ই এটা একটা বড় ইতিহাস যে এই রাষ্ট্রের পুনর্গঠন, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ, সেই ফ্যাসিবাদ পরবর্তী শাসন ব্যবস্থায় এই সংযোজনগুলো আমরা করতে পারছি। এটা নিশ্চয়ই একটা আনন্দের, গর্বের জায়গা যে এটা পাঠ হতে পারে। একটা সমালোচনা আছে যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরুটা কিন্তু ওই ফেসিবাদের হাত ধরেই আর কি। একসময় ছাত্রলীগ করতেন, সেটা নিয়ে আপনাকে যারা সমালোচনা করে তারা কথা বলতে চায় যে সে তো আওয়ামী লীগেরই প্রোডাক্ট একদম। আমি ছাত্রলীগ, এটা ঠিক আমার রাজনৈতিক জীবন, আমি বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তান হিসেবে যখন হলে থেকেছি ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছে। আবার আমি ছাত্রলীগ থেকে বের হয়ে বিদ্রোহ করেছি, আবার ছাত্রলীগের সরকারকে পতন ঘটেছে আমি তো করেছি। সো এখানে এখন এটা বলে কারা, প্রকৃত অর্থে আগে আওয়ামী লীগের অ্যাগেনস্টে বিএনপি, জামাত সব বলা চলে একটা অল পার্টি কোয়ালিশন ছিল ফ্যাসিবাদ হটাতে। ফ্যাসিবাদ পতন পরবর্তী নিজেদের মধ্যে একটা রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে এখন ধরেন আমি গভর্নমেন্টে আছি, এখন বিরোধী পক্ষের অনেকে ঘায়েল করার জন্য বলে থাকে, বাট তাদেরও এটা বোঝা উচিত যে আমার আন্দোলনের ফলেই তারা আজকে ওপেনভাবে রাজনীতি করতে পারছে, বিরোধী দল করতে পারছে, বিরোধী দল হয়েছে কিংবা এমপি হয়েছে, কেউ কাজ করতে পারছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বড় রাজনৈতিক দলের সাথে ছোট রাজনৈতিক দল যখন কোয়ালিশন করে, একটা সময় গিয়ে কালের পরিক্রমায় ছোট রাজনৈতিক দলটা হারিয়ে যায়, কারণ তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো স্থিমিত হয়ে যায়। যিনি প্রধান থাকেন তিনি মন্ত্রী বা অন্য কোনো দায়িত্ব পেলে তখন আর রাজনৈতিক তার ওই জায়গাটা আর থাকে না, ওই স্থানটা হারিয়ে ফেলে। আমরা বিগত দিনে বলতে পারি ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে যারা যারা শেখ হাসিনার সাথে ছিলেন তাদের দলগুলো কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে গেছে। নুরুল হক নূরের রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? মুসলিম লীগের মতো দল, বড় দল ছিল, বাট বলা চলে মার্কে এখন হেরিকেন, খুঁজছে হেরিকেন দিয়ে, কিংবা আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এখন বাংলাদেশের রাজনীতি এক্সিস্ট করে না। বিএনপি গত 17 বছর যে ক্রাইসিস ফেস করেছে, ঠিক এরকম কিছু ক্রাইসিসে পড়ে অনেক দল, সম্ভাবনাময় দল হারিয়ে গেছে হয়তো, বা তারা টিকে থাকতে পারেনি। বাট আমার মনে হচ্ছে যে গণ অধিকার পরিষদ হারিয়ে যাবে না, বরং কালের পরিক্রমায় লিডিং পার্টি হয়ে ওঠার সম্ভাবনা আছে। এখন এটা তো আমার শুধু ব্যক্তির উপরে ডিপেন্ড করে না। এই দলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজের শিক্ষিত তরুণ আছে যারা কোনো সুবিধার লোভে এই দলে ভিড়ে নাই বা এই দলের সাথে সম্পৃক্ত হয় নাই। স্বৈর শাসনের সময় একেবারে জীবন বাজি রেখে নিজেদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে তারা রাজনীতি করেছে। সুতরাং তারা কোনো লোভ বা প্রলোভনে পরে রাজনীতি করে কোনো দলে যুক্ত হয়নি। সেই দিক থেকে আমার বিশ্বাস যে তারা যদি টিকে থাকতে পারে অনেক দূর এগিয়ে যাবে, এবং বাংলাদেশের রাজনীতিতে বা উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখি যে সংকটগুলো তৈরি হয়। বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, 52 ভাষা আন্দোলন থেকে 69-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 69, 70, 71 মুক্তিযুদ্ধ, 2-3 বছরের মাথায়। আবার 71 মুক্তিযুদ্ধ থেকে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, একটা সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ 8 বছর লড়াই, সেখান থেকে আবার 2008 সালে 111, উইদিন ফিউ ইয়ার্স, আবার তার কয়েক বছরের মাথায় 24-এর গণ অভ্যুত্থান। সুতরাং রাজনীতিতে এই সংকট বারবার দেখা যায়, এবং বাংলাদেশে আগামীতেও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। সেখানে গণ অধিকার পরিষদের মতো ডেডিকেটেড পরীক্ষিত দলের নেতা কর্মীরা যদি নিজেদেরকে এই সময়ের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারে, তারা সামনে ভালো কিছু করতে পারবে। আপনার দলেরই সাধারণ সম্পাদক যখন দল থেকে পদত্যাগ করে গিয়ে বিএনপি থেকে নির্বাচন করলেন, সেটা আপনার দলের জন্য একটা বড় ধাক্কা হয়ে আসতো না? বা দলের যে অবস্থানটা, দলকে দল হিসেবে তৈরি করাটা, সেটা একটা ধাক্কা হয়ে আসতো না? দলটা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে না? এটা আমাদের একটা আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তটা ছিল, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ট্র্যাডিশনাল ওয়েতে আসলে তারা নৌকা ধানের শীষে ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও অন্য শীর্ষ নেতারাও বলেছিল ধানের শীষ নিয়ে নির্বাচন করুক। সেই সুবাদে আমরা ভেবেছি আমরা যেহেতু এই
টার্মটা আমরা সমঝোতা করতেছি, কোয়ালিশন করতেছি, সবাই জানে। সো এখানে আমাদের ইন্ডিভিজুয়াল পজিশনের চেয়ে এটা বিএনপির পজিশনটাই এখানে মুখ্য হয়ে দাঁড়াবে। সুতরাং রাশিদ খান কি আবার আপনার দলে ফিরে আসবে? ধানের শীষ নিয়ে নির্বাচন করলে নো প্রবলেম। এখনো আলাপ আলোচনা আছে, হ্যাঁ, তিনি যে কোনো সময় দলে অ্যাক্টিভ হতে পারেন। অ্যাক্টিভ হলে তখন আবার তিনি কি এখন? অবশ্যই রাশেদ খান, আমরা একসাথে রাজনীতি করেছি, আমার পরিচয় রাজনৈতিক অবস্থান এই দলের কারণে আমাদের অবস্থান তৈরি হয়েছে, তার অবস্থান এই দল এবং দল তাকে তৈরি করেছে, সে দলের অ্যাসেট। সুতরাং সে একটা পরিস্থিতির কারণে আমরা শীর্ষ এই নেতৃত্ব প্রশ্নটা আলোচনা করার একটা কারণ হলো যে আপনাদের মতো দলগুলো থাকা দরকার, কিন্তু যদি ক্ষমতায় বিলীন হয়ে যায় তখন দেশের গণতন্ত্রটা শেষ পর্যন্ত এটা শতভাগ সত্য। একটা হুমকির মুখে শতভাগ পড়ে। সত্য। এখানে যদি ধরেন বিএনপি এখন পাওয়ার পার্টি, তার এগেনস্টে যদি একটা বিরোধী দল শক্তভাবে না দাঁড়াতে পারে তাহলে তো আওয়ামী লীগ অটোমেটিক্যালি কামব্যাক করবে। আর প্রকৃত অর্থে এখানে জামাতের মতো কোনো ধর্মভিত্তিক দল তো কখনোই এখানে মেইন স্ট্রিম পার্টি হওয়ার সুযোগ এবং ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সি পাবে না। সেই জায়গা থেকে একটা লিবারেল পার্টি গড়ে উঠতে হবে। আবার এনসিপির এখন একটা নতুন দল আছে, তারা একটা সংগ্রাম করলে, সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকলে বোঝা যাবে যে তাদের রাজনৈতিক ভিত্তিটা কতটুকু। কারণ তারা তো বিরোধী দলে রাজনীতি করে নাই, জাস্ট আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করেছি, সেই লিগ্যাসিতে তারা 10 থেকে 15 দিন লিডিং ফেস ছিল, সরকারের পতন হয়েছে, সরকারের সুবিধা বা ক্রিম তারা খাওয়ার সুযোগ পেয়েছে। কারণ বিএনপি তো প্রতিষ্ঠিত দল, তার আর প্রতিষ্ঠিত করা লাগে না। জামাতকে যেই লেভেলে প্রায়োরিটি দেওয়া হয়েছে, জামাত ওই লেভেলের দল না। কারণ জামাত তো এখন বলছে বিএনপিকে তারা, সেটা জামাত সবসময় তো বিএনপিকে ভর করে বেঁচেছিল, তাই না? জামাত তো বিএনপির ধানের শীর্ষ নির্বাচন করেছে, বিএনপি সবসময় জোট ছিল। জামাত তো কখনো এই দেশে বই ধরেন বিগ পার্টি হয় নাই। ইউনূস সরকার জামাতকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করে গেছে, আর পাশাপাশি এনসিপিকেও করে গেছে। এখন এই তিনটা পার্টিকে সময় করে গেছিল, কাজে এখন সরকারের বাইরে থেকে এনসিপি কতটুকু বিকশিত হতে পারে সেটা বোঝা যাবে। হয় এনসিপি কিংবা গণ অধিকার কিংবা আরও কোনো নিউ পার্টি হতে পারে, কিংবা 2-3টা পার্টি মার্চ করে ইন ফিউচার একটা পার্টি হতে পারে, যেই পার্টি হবে আর একটা বিএনপির একটা প্যারালাল দল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. এত দিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা থেকে এবং ভ্যাকুয়াম রাজনীতি দিন শেষে দেশকে কোন দিকে নিয়ে যায়, ভ্যাকুয়াম বলতে যে আমি ক্ষমতায় আছি, অন্য কাউকে আর কোনো কাজ করতে দেব না, সেই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে দিয়েছিলেন। এখন আসলে এই জায়গাটায় দাঁড়িয়ে, বর্তমানে বাংলাদেশের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের রাজনীতি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগ তো এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের মানুষের সামনে আয়নার মতো পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে ক্রিয়াশীল একটা দল ছিল। তার পতনের পরে সব ভারতে আশ্রয় নিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, অঙ্গ সংগঠন, একেবারে মানে বলা চলে নাট বল্টু সব ভারতেই গিয়েছে। সুতরাং এটা পরিষ্কার যে ভারত তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, ভারত তার রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে এইখানে এম্পাওয়ার করেছে এবং গত 16 বছরের এই ফ্যাসিবাদকেও টিকিয়ে রেখেছিল। সেখানে আওয়ামী লীগ যদি এই বাংলাদেশে কামব্যাক করে, সেটা বাংলাদেশের এখন যারা জুলাই পরবর্তী রাজনৈতিক শক্তি তাদের জন্য ভয়ঙ্কর হবে। এবং এখানে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে অন্যান্য ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, ডিভিশন থাকতে পারে। আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু তারা এক, যে না, আওয়ামী লীগকে তারা কম্প্রোমাইজ করবে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা লেভেল পর্যন্ত লোকজন আওয়ামী সমর্থক এখনো আছে? 100% আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের ঐতিহাসিক মুভমেন্টে তাদের অংশগ্রহণ ছিল, অনেক জাতীয় নেতা কিংবা বড় অনেকটা কর্মী বাহিনী ছিল, 17 বছর 16 বছর পাওয়ারে ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন দলে আত্মীকরণ হয়ে যাচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, জামাতে যোগ দিচ্ছে, এনসিপিতে, গণ অধিকারে। তো আমার প্রশ্নটা ওই জায়গাতে ওপেন রাখা ঠিক দরকার। একইভাবে চিন্তা করেছিল আওয়ামী লীগ তার শাসনামলে, জামাত এবং বিএনপি বোধহয় সব বিলীন হয়ে যাচ্ছে এবং তারা একেবারে ঘুরে ফিরে জামাত তো একেবারেই নিঃশেষ হয়ে যাবে আর কি। কিন্তু নিঃশেষ তো আসলে দিন শেষে কোনো রাজনৈতিক দল ওইভাবে হয় না। রাজনৈতিকভাবে তাদেরকে মাঠে রেখে মোকাবেলা করে তাদেরকে তাদের যে খারাপ দিকটি সেটি সামনে এনে যতটা সহজভাবে তাদেরকে সাপ্রেসড করে রাখা যায়, তার চেয়ে কি এইভাবে করে রাখলে তারা আবার এটাকে ভিকটিম রোল প্লে করে তারা সামনে চলে আসার সম্ভাবনা থাকে কিনা?
না, এখন বিএনপি কিংবা জামাত যেভাবে টিকে ছিল সেটা যদি দেখেন যে তারা সরকারের অত্যাচার নির্যাতনের ক্রমাগত শিকার হচ্ছে, তারপরে লড়াই করছে, নির্বাচনে অংশ নিচ্ছে, 3 ট্রাম তারা নির্বাচনে অংশ নিচ্ছে, 14, 18, 24। আর আওয়ামী লীগ আইনগতভাবে এখন নিষিদ্ধ। সুতরাং এখানে আওয়ামী লীগের ক্ষেত্রে সেই ঝুঁকিটা আমি দেখি, মানে আওয়ামী লীগ নিয়ে সেই ঝুঁকিটা আমি দেখি না যে তারা একসময় ফুলে ফেপে বিস্ফোরণ ঘটাবে। বরঞ্চ এই নির্বাচনে যদি দেখেন আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অনেক জায়গায় বিএনপির সাথে নির্বাচন করেছে, জামাতের সাথে, আমাদের সাথে, বিভিন্ন দলের সাথে নির্বাচন করেছে। এই সমস্ত দলগুলো যদি তাদের ডোর ওপেন রাখে তাহলে আওয়ামী লীগের লোকেরা এতে আত্মীকরণ হয়ে যাবে আমার ধারণা। আওয়ামী লীগ এবং বিএনপির সাথে আরও একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা উদার দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা সংসদের বক্তব্যগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন। উনি পরিষ্কারভাবেই বলছেন যে গণতান্ত্রিক স্পেস যেন সংকুচিত না হয়। এটা যদি কাজ করে তাহলে সেই সরকারের প্রতি তো মানুষের জনরোষ আওয়ামী লীগের মধ্যে তৈরি হবে না। তারপরেও সরকার থাকলে তার প্রতি কিছুটা মানুষের ক্ষোভ তৈরি হয়, জনরোষ তৈরি হয়, সেটা বিরোধী দল হিসেবে ক্যাশ করবে। এখন যারা বিরোধী দল আছে ওই ভ্যাকুয়াম তো নাই, জামাত আছে, এনসিপি আছে, আরও আদার্স পার্টি আছে, সেটার ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো সংকট তৈরি করবে সামনে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আপনি যেই জায়গাটায় বসে আছেন একেবারে একটি সেবাধর্মী মন্ত্রণালয়ে, একেবারে প্রবাসীদের সাথে, যারা আমাদের সবচেয়ে বড় সংখ্যক আমাদেরকে ফরেন কারেন্সি দেয়, এবং বাংলাদেশের এক্সপোর্টের কাছাকাছি ফরেন কারেন্সি আমাদের আসে প্রবাসীদের কাছে। তো সেই জায়গাটিতে থেকে কি ভাবছেন তাদের নিয়ে, নতুন কি ভাবছেন, নতুন কি দেবার আছে আপনার? এটা ঠিক যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারকে টাকা দেয়, টাকা নেয় না, বলা চলে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনের একটা জায়গা হচ্ছে এই মন্ত্রণালয়টা। সুতরাং প্রধানমন্ত্রী যেই বিবেচনা আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা নিয়ে কাজ করা আমার তো দিন রাত্রে একটা দায়বদ্ধতা, চাপের জায়গা অনুভব করি, এবং সেই অনুযায়ী কাজও করি। আমরা ইতিমধ্যেই বেশ কিছু কাজের ক্ষেত্র আমরা ফাইন্ড আউট করেছি। আমাদের সরকারের, আমাদের জোটের নির্বাচনী ইশতেহারও যে ছিল, যেটা প্রবাসীদের হয়রানিমুক্ত সহজ সেবা নিশ্চিত করা। আমাদের প্রবাসীরা এখান থেকে যাওয়া থেকে শুরু করে ওখানে গিয়ে কোনো ধরনের জটিলতায় পড়লে তারা যেন সেবা পেতে পারে, বিভিন্ন দেশে লিগ্যাল উইং করা, যে তারা ওখানে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা যেন ক্ষতিপূরণ দাবি করতে পারে, আইনগত সহায়তা দাবি করতে পারে, এটা আমরা করতেছি। আমাদের প্রবাসীরা যদি দেশে বিনিয়োগ করতে চায় তাদের নিরাপদ বিনিয়োগের জন্য আমরা একটা পার্ক প্রবাসীদের ইকোনমিক জোন করার একটা চিন্তা করতেছি। ঢাকা সহ জেলা শহরগুলোতে আমরা তাদের জন্য কিছু আবাসন আমরা চিন্তা করছি। পাশাপাশি আমাদের যে বিশেষ করে বড় জায়গাটা হচ্ছে যে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রটাকে প্রসারিত করা। আমাদের দেশ থেকে এতদিন ইউজুয়ালি আনস্কিল লোক বেশি যায়, সেই জায়গা থেকে আমরা এনশিওর করছি যে তাদের দক্ষতা নিশ্চিত করি যেন বিদেশে যেতে পারে, যার ফলে তাদের একটা ভালো উপার্জন করতে পারে। আমরা এই জায়গাটিতে একেবারে অল্প কয়েকটি দেশের উপরে নির্ভরশীল, মিডল ইস্ট এবং আর কয়েকটি দেশ। নতুন কোনো ডেস্টিনেশন খুঁজে বের করা এবং সেই জায়গায় নেগোশিয়েট করার জন্য কোনো উদ্যোগ আপনাদের নিয়েছেন কিনা, বা নিলে সেগুলো কোন কোন দেশ? ধরেন জার্মানি, কোরিয়া, তারপরে এইদিকে ইউরোপের আমরা শ্রমবাজারে আমরা প্রবেশ করার জন্য ওদের যে ধরনের রিকোয়ারমেন্টগুলো, বিশেষ করে স্কিল ম্যান পাওয়ার, আমরা আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। সেন্টারগুলোতে যেই টেকনিক্যাল সেবাটা শেখানোটার করার কথা, সেই মানসম্পন্ন শিক্ষাটা তারা দেয় না, যারা শিক্ষা নেয় তারাও নেয় না। আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে ওইভাবে ফাংশন করানো হয় নাই, বা এইটার দিকে গুরুত্ব দেওয়া হয় নাই। শুধুমাত্র বিল্ডিং কতগুলো অবকাঠামো করে রেখেছে। ট্রেনিং সেন্টারগুলোকে আরও ফ্যাসিলিটি এনশিওর করে আমাদের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে পাঠানো, পাশাপাশি এই দক্ষতার পাশাপাশি তাদের একটা ভাষা, বিশেষ করে বিভিন্ন দেশে ভাষা যারা জানে তাদের একটা ভালো কাজ পেতে পারে, সেক্ষেত্রে ভাষা আমাদের ফ্রিতে আমরা এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু কিন্তু পরিকল্পনা, কিছু পদক্ষেপ নিচ্ছি, যেটা যদি বাস্তবায়ন হয় আশা করি এই ক্ষেত্রে একটা গতি আসবে। এবং কিছু ক্ষেত্রে আমাদের G2G চুক্তির মাধ্যমে আমরা লো কস্টে আমরা শ্রমিক পাঠাচ্ছি। মালয়েশিয়ার সাথে দীর্ঘদিনের একটা টানাপোড়েন আমাদের এই শ্রমবাজার নিয়ে আর কি, সেটা আসলে কোন পর্যায়ে আছে, বা এখন এটা জটটা খুলছে কিনা?
মালয়েশিয়া নিয়ে তো আওয়ামী লীগের সরকার থাকতে একটা সংকট তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় সেটা কিছুটা কিন্তু ওই চেষ্টা জায়গাটা করেছে ক্ষেত্রটা open অনেক করার বড়, জন্য। আমাদের স্কোপটা Right. অনেক বড় ছিল। এখন আমরা যেই পর্যায়ে আছি আলাপ আলোচনা সাপেক্ষে এখন ওপেনিং এর একটা দুই দেশ থেকে বলা হচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করতেছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা ওপেন হবে এবং ওপেন হওয়ার ফলে আমরা এটুকু এনশিওর করতে পারি বিগত দিনের চেয়ে খরচ কম হবে এবং মানুষ হয়রানির শিকার হবে না। অনেকেই গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এই যে প্রতারিত হওয়ার এই জায়গাটা এবং হৃদয় বিদারক এক একটি গল্প আপনি এখানে বসে নিশ্চয়ই শুনতে পান, আমরা মিডিয়ায় এটি প্রচারও করি। সেই জায়গাগুলো বন্ধ করার জন্য কোনো উদ্যোগ মানে আপনাদের দিক থেকে আছে কি না? মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত নারী শ্রমিকরা যায় কিছুটা হচ্ছে আপনার একেবারে অখ্যাত কিংবা আপনার নিবন্ধনবিহীন বিভিন্ন এজেন্ট দালালের মাধ্যমে যাওয়ার ফলে নারী শ্রমিকরা একটা ভিকটিম হয়। সেই ক্ষেত্রে এখন ওই সমস্ত দেশগুলোতে লিগ্যাল ফার্মের সাথে আমাদের চুক্তি থাকায় আমরা আইনগতভাবে ওখানেই ক্ষতিপূরণ দাবি করতে পারি, প্রতিকার চাইতে পারি। আগে এই জায়গাটা ছিল না, এটা আমাদের গভর্নমেন্ট আমরা এনশিওর করছি। দেশের মধ্যে যে সমস্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে বা যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি তাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা ডেকে আনাচ্ছি এবং অনেক ক্ষেত্রে লোকাল হলে জেলা পর্যায়ের ডিসি এসপি অফিসে কিন্তু প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দুটো আলাদা আপনার শাখা আছে, তাদের সমন্বয়ে আমরা সেই আপনার অভিযোগগুলোর একটা সমাধানের চেষ্টা করছি। তবে বাস্তবতা হচ্ছে আমরা টেলিভিশন পত্রপত্রিকায় দেখি, বাট আমাদের কাছে লিখিত অভিযোগ কম আসে। লিখিত যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে যদি লিখিতভাবে আবেদন দেয় ওইটা কিন্তু মন্ত্রণালয়ে ডকুমেন্ট থাকে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান হয়। এবং এই হয়রানি প্রতারণা বন্ধে আমরা ইতিমধ্যেই যারা আমাদের দেশ থেকে লোক পাঠায়, যে সমস্ত এজেন্সিগুলো রিক্রুটমেন্ট এজেন্সি যাদের আছে, এই এজেন্সিগুলোকে আমরা গ্রেডিং করার চেষ্টা করতে, যেটা আমাদের মন্ত্রণালয়ের আইন এবং বিধিতেও আছে, যে যে সমস্ত কোম্পানিগুলো ভালো কাজ করছে, সুনামের সহিত ভালো কর্মসংস্থান করতেছে, মানুষের সেবা দিচ্ছে, তাদেরকে এ গ্রেড হবে, কোয়ালিটি বা পারফরমেন্স যদি বি গ্রেড, সি গ্রেড। সো গ্রেডিং যদি আমরা করতে পারি তখন তাহলে মানুষ জানতে পারবে যে এই ফার্মগুলো ভালো সেবা দিচ্ছে, তখন এই প্রতারণাগুলো আরও কমবে। প্রবাসীদের একেবারেই তাদের সবসময় একটা অভিযোগ যে তারা বিমানবন্দরে এসে তারা কাঙ্ক্ষিত সম্মানটুকু পায় না। অন্তত পক্ষে যারা ওখানে কাজ করেন তাদের এই যে মেন্টাল সেট আপটা পরিবর্তন করা। বাইরে থেকে যারা আসে তারা তো চায় না যে সরকার তাদেরকে টাকা দেক, কোনো উপঢৌকন দেক। তারা চায় কি যে এয়ারপোর্টে আসলে একটু সম্মানের সহিত একটা আনন্দময় পরিবেশে তারা ওখান থেকে ব্যাক করবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অফিসাররা এত দুর্ব্যবহার করে, মনটাই খারাপ হয়ে যায় দেশের মাটিতে পা রেখে। বিশেষ করে লাগেজ ক্যারিং বা পরিবহনের যে অভিযোগগুলো আসে, ফেলে দেয়, ভেঙে ফেলে। তো এইটা তো এয়ারপোর্টের একটা ম্যানেজমেন্টের কাজ। তারপরেও আমাদের কাছে অভিযোগগুলো করায় আমরা কর্তৃপক্ষকে বলে এই লাগেজ সিস্টেম, পরিবহন সিস্টেমটা একটা পরিবর্তন করা। এবং আমাদের মন্ত্রণালয়ের একটা ডেস্ক আছে, প্রবাসী কল্যাণ ডেস্ক, 100 টাকায় আপনার লাগেজ প্যাকেজিং করে ওইখানে অল্প মূল্যে, স্বল্প মূল্যে আপনার চা নাস্তা খাওয়ার একটা ব্যবস্থা আছে এবং প্রবাসী একটা লাউঞ্জ আছে, যদিও ওখানে অন্যরা বসে থাকে। সো ওখানে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা যায়, বিএমইটির মাধ্যমে, তাদের কিন্তু অগ্রাধিকার। এখন তারা যদি এসে একটু খোঁজে যে আমার প্রবাসী কল্যাণ ডেস্কে কে আছে, ভাই আমি এই সমস্যা পড়ছি, হেল্প করেন, তাহলে কিন্তু তারা একটু হেল্প করবে। হয়তো আমাদের এই ডেস্কের লোকেরাও করতেছে, তারপরেও আছে না বাংলাদেশে যেটা বলে যে বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। তো মানুষকে খুঁজে বের করতে হবে যে এখানে আমার সেবা দেওয়ার লোক আছে, ওকে আমি কাজে খাটাই, তাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সংখ্যাটা আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও তারুণ্যের ইনোভেটিভ আইডিয়া দিয়ে আপনি আপনার মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যান, এই প্রত্যাশাটা করছি। আপনাকে ধন্যবাদ। চ্যানেল ওয়ান নতুন অগ্রযাত্রায় আমরা শুভকামনা প্রত্যাশা রাখি। ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনাব নুরুল হক নূরের বক্তব্য। এবং আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিকতে তাদের অবস্থান এবং এর পাশাপাশি মন্ত্রণালয় নিয়ে তার চিন্তা ভাবনা। যদিও সময়টি খুবই কম, মাত্র 2 মাসের কিছু অধিক সময় তারা কাজ করছেন, সেই জায়গা থেকে তাদের আগামী দিনের চিন্তা ভাবনা কি, কতটা জনগণকে আগামী দিনে তারা সেবা দিতে পারবেন, সেই বিষয়ে তাদের চিন্তা ভাবনা। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।